ভালোবাসা তো সহজেই হয়ে যায়, কিন্তু ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারে কয়জন? 2003 সালে মুক্তি পেয়েছিল রানী মুখার্জি আর শাহরুখ খানের এভারগ্রিন সিনেমা চলতে চলতে। এই সিনেমাটা আমাদের শিখিয়েছে এন্ডিংটা খুব সুন্দর হওয়া সত্ত্বেও তারপরে শুরু হয় তাদের আসল জীবন। আসল জীবন কোনো রূপকথার জীবন নয়, বাস্তবে হাসি, কান্না, দুঃখ, কষ্ট, মান, অভিমান সবটাই রয়েছে। তাহলে আর দেরি করবো না, তার আগে তোমাদের একটা কথা বলি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলুন সেই নস্টালজির শহরে ডুবে যাই। এই হলো দীপক, তার ফিয়ন্সিকে তার দুই বন্ধুর সাথে পরিচয় করে দেয়, আর এই বন্ধুটির ওয়াইফ। তারা সেই ফাঁকে তাদের আর একটা বন্ধু সেলিমের জন্য অপেক্ষা করছিল, আর এরই মধ্যে তারা একটু গল্পগুজবও করে নেয়। তখন দীপকের ফিয়ন্সে বলে, আমার এই নোবেলটাতে প্রেম কাহিনী সবটাই পড়া শেষ। আমার জীবনে প্রেমের সেরা গল্প, যদি বাস্তব জীবনে এমন গল্প হতো তাহলে মজাই এসে যেত। তখন একটা বন্ধু দীপককে বলে, আরে তোরা রাজের গল্পটা বলিস নি? তখন ফিয়ন্সিটি বলে যে রাজ। তখন তারা গল্প বলতে আরম্ভ করে দেয় রাজের প্রেমের গল্প। পাঞ্জাব থেকে এসেছিল ইঞ্জিনিয়ারিং করতে, কিন্তু এখানে এসে মাথায় তার ঢুকে সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে, কিন্তু সেটাও সে হতে পারেনি। তখন সে প্রশ্ন করে, তাহলে হয়েছেটা কি? তখন দেখানো হয় তার থেকে নামছে আমাদের প্রিয় শাহরুখ খান। শাহরুখ খানের রাজ ট্রান্সফরমেশন। তো এই ট্রান্সফরমেশন কোম্পানির ওনার ছিল রাজ। তার একটা মিটিং ছিল, সে তো রাজ এই কথাটা ভুলে গেছে, ব্যাপারটা ভুজুং বাজুং দিয়ে ম্যানেজ করে নেয়। আর রাজ এমন একটা ছেলে যে সবসময় চিল করে। অন্যদিকে প্রিয়া বিপরীত, ধনী, গ্রিস থেকে আসা একজন ফ্যাশন ডিজাইনার আর পরিপাটিও বলা চলে। এখন সে ইন্ডিয়া ফিরে এসে তার খালার সাথে থাকছে, আর আজকে তার ফ্যাশন ডিজাইনের প্রথম শো, সে একদম ফাটিয়ে দিয়েছে। দুজনের একদম বিপরীত। রাজ সেদিন তার বন্ধু সেলিমের বিয়েতে যাচ্ছে। গল্পের শুরুতে যাদেরকে আমরা অপেক্ষা করতে দেখি সেলিমের জন্য, সেই সেলিমের বিয়েতে। তো সে কিসে যাচ্ছে না ট্রাক্টরে যাচ্ছে। তো প্রিয়ার সঙ্গে তার একটা দুর্ঘটনার মধ্যে দিয়েই আলাপ হয়। রাজ প্রিয়াকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়েই থাকে রাজ। প্রিয়া কি বলছে তার যেন কথা কানেই যাচ্ছে না। প্রিয়া তখন তার গাড়ির হ্যান্ডব্রেক না লাগিয়েই গাড়ি থেকে বেরিয়ে আসে, আর পাশেই নো পার্কিং লেখা ছিল, পাশেই খাদ ছিল। রাজ ইশারা করে, কিন্তু প্রিয়া বুঝতে পারে না। হঠাৎ গাড়িটা খাদের মধ্যে পড়ে যায়। তাদের ঝগড়া এখানেই সমাপ্ত হয়, আর রাজ তার ট্রাক্টর করে সেই গাড়িটাকে টেনে নিয়ে যায়। তারপর গাড়িটা গ্যারেজ পর্যন্ত নিয়ে যায়। সেলিমের বিয়েতে গিয়েছে, কিন্তু প্রিয়ার কথা একদমই ভুলতে পারে। প্রিয়ার কথাই ভাবতে থাকে, আর বলতেও থাকে প্রিয়ার কথা। তখন বলতে থাকে আর দেখা হবে কিনা জানি না। আর তখনই হয়ে যায় মিরাকেল, সেই বিয়েতে উপস্থিত হয় প্রিয়া। তখন সে কনেকে বলে, এই তো সেই মেয়েটা। তখন কনে বলে, এ তো আমার বান্ধবী প্রিয়া। তখনই প্রিয়া স্টেজের দিকে আসছিল গিফট নিয়ে। তখন রাজ লুকিয়ে পড়ে, আর কনে আর তার হবু বর প্রিয়াকে তার জার্নি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে সব ঘটনা খুলে বলে, আর ভেতরে ভেতরে গিল্টি ফিল করে। ট্রাক ড্রাইভারকে অনেক কথা শুনিয়েছে, সেই ট্রাক ড্রাইভারই তার খাত থেকে গাড়িটা টেনে নিয়ে গিয়ে গ্যারেজে দিয়েছে। উল্টে তাকে তারা সাহায্যই করেছিল, কিন্তু তাকে সরি বলা হয়নি। আর সব ঘটনাটাই শুনছিল পিছনে দাঁড়িয়ে। প্রিয়া বুঝতে পারেনি। প্রিয়া পিছনে ঘুরতেই রাজকে দেখে। তখন সেলিম রাজের সাথে প্রিয়ার পরিচয় করে দেয়। প্রিয়াকে বলে, রাজ কোনো ট্রাক ড্রাইভার না, রাজ একটা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক। সে সাধারণ বেসেই থাকতে পছন্দ করে। তো দেখলেনি তো, বিয়ে খেতে চলে এসেছে ট্রাক নিয়ে। তো ঘটনাটার জন্য প্রিয়া এবার রাজকে সরি বলে। রাজ বলে, ক্ষমা করতে পারি, তার জন্য তোমাকে একটা শাস্তি পেতে হবে, তবে তোমাকে কাল ট্রাকে করে আমার সাথে মুম্বাই ফিরতে হবে। প্রিয়া প্রথমে যেতে না রাজি হলো, পরে ঠিক রাজ তাকে রাজি করিয়ে নেয়। পরের দিন সকালে ট্রাকে করেই রাজের সঙ্গে ফিরছিল, তাদেরকে আটকে দেওয়া হয়, বলে এরপর নাকি ট্রাক নিয়ে আর যাওয়া যাবে না। তখন এবার সাধারণত রাজকে প্রিয়াকে বিদায় দিতেই হবে, কিন্তু প্রিয়াকে বিদায় রাজ কিছুতেই দিতে চায় না। এইদিকে প্রিয়াও রাজের দিকে পিছন ফিরে ফিরে তাকাচ্ছিল। এই জার্নির মধ্যে তাদের একটা ফ্রেন্ডশিপ বন্ডও তৈরি হয়ে গেছিল। রাজ ট্রাক্টরে উঠে পড়ে, উঠে প্রিয়াকে ইশারা করে সে ফোন করবে, কিন্তু সে তো ফোন নাম্বারই নেয়নি। দূর থেকে প্রিয়ার কথোপকথন কিছুই বুঝতে পারছিল না। তখন ট্রাফিক সিগন্যালের পুলিশ কথোপকথনের মাধ্যম হয়ে ওঠে এবং প্রিয়ার নাম্বারটা রাজকে দেয়। বাড়িতে এলে প্রিয়ার খালা প্রিয়ার মধ্যে কিছুটা অদ্ভুত পরিবর্তন দেখে। তার চলাফেরা, কথাবার্তা, এমনকি প্রিয়া বলে বসে আজকে থেকে কখনো আখ চুরি করে খেয়েছেন, কারণ রাজের ম্যানারিজম এতক্ষণে প্রিয়া কবজা করে ফেলেছে, মানে ভালো লেগে গেছে। যাই হোক, এতক্ষণে সব ঠিকঠাকই চলছিল। তারপরেই রাজের
লন্ড্রিতে কাপড় কাচতে দিয়েছিল, সেই কাপড় কাচার মধ্যে প্রিয়ার নাম্বারটা পকেটে ছিল, সেটা ধুয়ে তো সাফ হয়ে যায়। তখন রাজের তো বেশ চিন্তায় পড়ে যায়। তখন রাজকে পাশের একজন বলে ওঠে, আচ্ছা তোর বন্ধু বউকে চাইলেই তো নাম্বার পেয়ে যাবি। তখন রাজ বলে, তারা তো হানিমুনে আছে, তাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তখনই তার মাথায় এসে ট্রাফিক পুলিশটার কথা। ট্রাফিক পুলিশটার কাছে গিয়ে তার ফোন নাম্বারটা জানতে চায়। তখন তো ট্রাফিক পুলিশ তো 4টে ডিজিট মনে রেখেছে। তারপরে সে পোস্টম্যানের কাছে নিয়ে যায়। তখন এলাকার মোটামুটি বাড়ির নাম্বার সবই জানে, কিন্তু রাজকে তার বাবার নাম জানতে চাইলে রাজ কিছুই বলতে পারে না। এইভাবেই সে কদিন ধরে এইভাবেই রাস্তায় ট্রাফিক সিগন্যালের মধ্যেই ঘুরে ঘুরে প্রিয়াকে খুঁজতে থাকে। হঠাৎ একদিন এইভাবেই প্রিয়ার সাথে দেখা হয়ে যায়। প্রিয়ার সঙ্গে দেখা করে তো রাজের বেজায় খুশি, সে আর বলার কথা নয়। প্রিয়াকে নিয়ে এক জায়গায় যায় আর প্রিয়াকে বলে, তুমি কি আজ আমার সঙ্গে ডিনারে যাবে? তখন প্রিয়া বলে, না, আজকে আমাকে গ্রিস যেতে হবে, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করে। তখন রাজ বলে, তুমি একটা কোনো বাহানা দিয়ে দাও। তখন প্রিয়া বলে, না, আজ আমার বিয়ে, আমাকে যেতেই হবে। যেভাবে প্রিয়াকে পেয়ে খুশি হয়েছিল, এই কথাটা শুনে রাজের মনে খুবই কষ্ট হয়। রাজ তখন তার মনের কথা জানিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন প্রিয়া বলে, তুমি কিছুই জানতে না, তুমি পছন্দ করো না? প্রিয়া বলে, হ্যাঁ আমি তোমায় পছন্দ করি, কিন্তু আমার বাবা কিছুদিন আগে জিজ্ঞাসা করাতে আমি হ্যাঁ বলে দিয়েছি, মানে কমিটমেন্ট করে দিয়েছি। আমি কমিটমেন্ট করলে সেটা তো রাখতে চাই। তো গল্প বলার সুবিধার্থের জন্য আমি অনেক কিছুই স্কিপ করেছি। এরই মধ্যে প্রিয়ার সঙ্গে দেখা হয়ে একটা ভালো বন্ধুত্বও হয়ে যায় আর সম্পর্কও গড়ে ওঠে। এখন একে অপরের মনের কথা জানতে পেরেছে, তখন আর প্রিয়ার আর কিছুই করার নেই। তো প্রিয়া বলে, এখান থেকে যত আত্মীয় স্বজন আছে সবাই গ্রিসে যাচ্ছে তাদের বিয়ের জন্য। আর তখন রাজ বলে, যাকে তুমি চেনো না জানো না তাকে কীভাবে বিয়ে করবে? তখন প্রিয়া বলে, সে আমার ছোটোবেলাকার বন্ধু। এরপরে রাজের আর কিছুই বলার থাকে না। এরপরে রাজকে বিদায় জানিয়ে প্রিয়া সেখান থেকে চলে যায়। রাজ ফিরে এসে সেও ঠিক করে সেও গ্রিসে যাবে। প্রিয়া গ্রিসে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু বিয়ে তো হয়নি। সে শেষ পর্যন্তই নয় চেষ্টা করবে, তাহলে তার মধ্যে আফসোসটা থেকে যাবে। সেদিন যদি সে গ্রিসে যেতে পারতো তাহলে হয়তো কিছু করতে পারতো। তো সেই আফসোসের জায়গাটাই রাখতে চায় না। এরপরে প্রিয়া যে প্লেনে উঠেছে, রাজও সেই প্লেনেই উঠেছে। তো প্রিয়া বলে, তুমি এখানে? তখন রাজ বলে, আমি ছোটোবেলায় অনেক গল্প শুনেছি যেখানে প্রেমিকা আফসোস করতে থাকে যে প্রেমিকাকে যদি শেষবারের মতন আটকাতে পারতো তাহলে তার সঙ্গে থাকতে পারতো। সেই আফসোসটা করে সারা জীবন কাটাতে চায় না, সেই জন্যই যাচ্ছি। তাতে অসুবিধা কী আছে? তারা একই ফ্লাইটে গেলেও তাদের সিট দুটো ছিল আলাদা। তারপরে রাজ প্রিয়ার পাশে সিটের লোকটাকে বলে যে, আপনি কি এক্সচেঞ্জ করতে পারবেন? তখন গম্ভীরভাবে জানিয়ে দেয়, না, কারণ যেই সিটটার সঙ্গে এক্সচেঞ্জ করতে বলছে, এই সিটে যিনি বসে আছেন তিনি ওনারই ওয়াইফ। ওনার সাথে গত 1 সপ্তাহ ধরে ঝগড়া, কিছু করার নেই, ওইভাবেই যেতে হবে। এরই মধ্যে আবহাওয়া খারাপ গ্রিসে, সেই জন্য এক জায়গায় ল্যান্ড করতে হয় গ্রিসের বিমানকে। কিন্তু তারই মধ্যে বিমানের সকল যাত্রী হতাশা হলেও রাজ বেশ খুশি হয়, কারণ প্রিয়ার সঙ্গে 8 ঘন্টা কাটাতে পারবে। প্রিয়া তার বাবাকে ফোন করে জানিয়ে যায় 8 ঘন্টা বিমান লেট হয়েছে। তারপরে সেই ওখানকার অনেক জায়গায় ঘুরতে থাকে রাজের সঙ্গে এক জায়গায়। তারপর সেখানে একটা টেডি ডাকে, সেটা খুব পছন্দ, সেটা নিশানা করে সেই টেডিটাকে জিততে হবে। রাজ নিশানা করেও জিততে পারে না। তখন প্রিয়া, ক্যানগুলো হয়তো আসল জায়গায় করো, আমি আইসক্রিম খেয়ে আসি। তখন সেখানকার লোক ওটা বুঝতে পেরে রাজকে ফ্রিতেই ওটা দিয়ে দেয়। তারপরে রাজকে যখন ওই পুতুলটি মানে টেডিটি দিতে যায়, তখন প্রিয়া বলে, অবশেষে লেগেছে। তখন রাজ বলে, না, এটা আমাকে ফ্রিতে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। দূর দেশের লোক, অজানা অচেনা, সেও আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছে, আর যার দেখার কথা সেই দেখতে পেল না। তারপরে দেখানো হয় কিছু লোক লেকের পানিতে কয়েন ছুটছে, কয়েন ছুঁড়ে তাদের উইশ পূরণ করছে। এখানে একটা রীতি আছে, কয়েন ছুঁড়ে যদি কেউ নিজের উইশ পূরণ করে আর তার পার্টনার ওই গভীর জলে ডুব দিয়ে সেই কয়েনটা কুড়িয়ে নিয়ে আসতে পারে, তাহলে তার উইশ নাকি পূর্ণ হবে। প্রিয়াও রীতিমতো সেই উইশের রীতি মেনেই সে কয়েন ছোড়ে, আর কয়েন ছোড়ার পর সেখানকার ভাড়া করা লোক দিয়ে কয়েনটা তুলতে যায় লোকটা, কিন্তু খুঁজে পায় না কয়েনটা। তারপরেই তার পার্টনার হিসেবেই ঝাঁপ দেয় রাজ। রাজ জলে ঝাঁপ দেওয়া মাত্রই কয়েনটা খুঁজে পায়। তখন রাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চেয়েছিলে? তখন বলে, আমি শীঘ্রই যাতে বাড়ি ফিরতে পারি। তখন রাজ বলে, তোমার এটা চাওয়া উচিত হয়, আমি হলে কী চাইতাম, আমি হলে। তখন প্রিয়া বলে, থাক, তোমাকে আর এসব বলতে হবে না, কারণ আমরাও জানি রাজ কী চাইতো। তো এইভাবেই সারাদিন সে ঘুরে বেড়ায়। তারপরে ফ্লাইটের টাইম হয়ে গেছে, সে প্ল্যাটফর্মে আসে। প্ল্যাটফর্মে আসার পর জানতে পারা যায় যে আরও প্লেন ডিলে হয়ে গেছে।
তো যাই হোক, তারপরে প্রিয়ার তো রীতিমতো মন খারাপ হয়ে যায়। তো প্রিয়া এখন খুবই মন খারাপ। তখন রাজ বলে, এখনও অনেক ঘোরা বাকি, চলো শহরটাকে ঘুরে। প্রিয়া মনে করে এইসবের জন্য সেই দায়ী। প্রিয়া এবার কান্না করতে আরম্ভ করে, প্রিয়ার মন ভালো করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই পারে না। তখন প্রিয়াকে বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে যে হোক করেই গ্রিস নিয়ে যাব। তখন রাজ একটা গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করেই সেই পথে যেতে থাকে। আর যাওয়ার পথে প্রিয়া রাজের মুখটা দেখতে থাকে আর মনে করতে থাকে রাজ আর তার কাটানো মুহূর্তের কথা। প্রিয়াও মনে মনে ভালোবেসেছে, কিন্তু বলার উপায় নেই, কারণ রাত কেটে গেলেই তার যে বিয়ে। তারপরে চলে আসে গ্রিস তার বাড়ির সামনে। রাজ তার বোর্ডিংয়ের পাসটা দেখিয়ে বলে, আমারটা তুমি রাখো, তোমারটা আমি রাখি। তারপরে খাবার বিলটা নয় আমার কাছেই থাক। তারপরে একটা কয়েনও দেয়, আর ফটোটাও বলে, তুমি আমারটা রাখো, আমি তোমারটা রাখি। যাই হোক, এটা মনে রেখো, তোমার ভালো থেকো, এটাই চাই। তোমার ভালো থাকার জন্য কেউ অনেক দূরে তোমার জন্য কামনা করবে। তারপরে যেহেতু বিয়ে প্রিয়ার, সেহেতু প্রিয়াকে টেনে টেনে সবাই বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় আর রেডিও করতে থাকে। কিন্তু প্রিয়ার মন তো এখানে নেই, প্রিয়ার মন তো রাজের কাছে। প্রিয়া সেই মুহূর্তের কথা ভাবতে থাকে। তারপরে প্রিয়া বিয়ের মণ্ডপে এসে রাজের সমস্ত কথা, বা কেন তার দেরি হয়েছে, বা ফ্লাইট কেন মিস হয়েছে, সব কথা বলতে থাকে। এদিকে প্রিয়ার যে হবু হাজব্যান্ড হওয়ার কথা ছিল, সেও সব কথা সেখানে শোনে। তার বাবা হয়তো রাজি হয় না, কিন্তু প্রিয়ার হবু স্বামী হওয়ার যে কথা ছিল, সে সব কথা শুনে বলে যে প্রিয়াকে যেতে দাও, কারণ প্রিয়াকে সে এমনিভাবে বিয়ে করলে প্রিয়া কোনো দিনই সুখী হবে না। এই কথা শুনে প্রিয়া বলে যে রাজ এখানেই আছে, রাজ আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও যায়নি। ছুটে আশেপাশে দেখতেই দেখে রাজ দাঁড়িয়ে, রাজের কাছে ছুটতে যায়। আর তারপরে রাজ চলে যেত, তাহলে হয়তো আফসোস করতে হতো, যেহেতু রাজ যায়নি তাকে আর আফসোস করতে হলো না। তারপরেই প্রিয়ার ফ্যামিলির কাছে আছে, প্রিয়ার ফ্যামিলিও খুব খুশি রাজের পরিবারকে নিয়ে। এরপরে বিয়ে হওয়ার মাত্রই তারা চলে আসে ইন্ডিয়াতে এসে তার পরিবারে বরণ করার মতন কেউ নেই। সেই তার বাড়ির সরঞ্জাম দিয়ে তাকে বরণ করার চেষ্টা করে। এইভাবেই মিলনটা দেখানো হয়। কিন্তু যাই হোক, তখন ওকে ফিয়ন্সে কান্না করতে থাকে। এমন প্রেম কাহিনী আগে তো শুনিনি। তখনই সেলিম আর সেলিমের ওয়াইফ চলে আসে আর বলে, প্রিয়া আর রাজের আজকে 1 অ্যানিভার্সারি, সেই পার্টিতে যায় সবাই। সেখানে গিয়ে দীপকের ফিয়ন্সে দেখে রাজ আর প্রিয়া ঝগড়া করছে। তখন দীপকের ফিয়ন্সে দীপককে বলে, ওসব প্রেম ভালোবাসা শুনতেই ভালো লাগে, আসলে এসব কিছু হয় না। তখন দীপক বলে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হয়েই থাকে। যাই হোক, তারপরে দেখানো হয় প্রিয়ার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, প্রিয়া সেখানে উপস্থিত, কিন্তু রাজ রীতিমতো অন্যান্য দিনের মতন রাজ অনুপস্থিত। রাজের থাকাটা অবশ্যই দরকার ছিল, কিন্তু রাজ প্রত্যেকবার উপস্থিত হলেও দেরিতে, এবারে তো উপস্থিতই হয় না। প্রিয়া এখানে অপমান ফিল করে। রাতের বেলায় রাজ বাড়ি ফিরলে তাকে কথাও শোনায়। এইভাবেই তাদের দিন যাপন করে। স্বামী স্ত্রী দুজন মিলে সারাদিন ঝগড়া করে, রাতেতেও ঝগড়া করে, সকালে উঠেও ঝগড়া করে। রাজ অগোছালো, রাজ যেখানে সেখানে জুতো রেখে দেয়। তখন রাজ বলে, জুতো রাখলে কি কেউ হোঁচট খেয়ে পড়ে যাবে? জুতোটা এখানে আছে তো অসুবিধাটা কোথায়? ঝগড়া করে করেই দিন যায়, কারণ সকালে এখানে ওখানে টাওয়াল রেখে জামা কাপড় রেখে চলে যায়। তারপরেই দেখানো হয় জুতোটা যেখানে রেখেছিল সেই জুতোটাই হোঁচট খেয়েই রাজ পড়ে যায়। তাদের হাসাহাসিও হয়। তাই ঝগড়ার মধ্যে তাদের ভালোবাসাটা তো কমে যায়নি, তাদের ভালোবাসাটা আছে। এইভাবে তাদের দিন যাচ্ছিল। তারই মধ্যে এক পার্টিতে এসেছে মানে প্রিয়ার ফ্যামিলি পার্টিতে এসেছে। রাজ নিজেকে ছোট মনে করে, প্রিয়ার ফ্যামিলির লোকজন বড়। সে প্রিয়াকে নিয়ে যায়, নিয়ে আসে, এইভাবেই তাদের দিন চলে। তারপরেই দেখানো হয় প্রিয়ার খালাকে এসেছে প্রিয়ার বাড়িতে। প্রিয়ার এরকম অবস্থা দেখে তার মনে খুব কষ্ট হয়, বলে যে এর থেকে বেটার জীবন তুই পেতে পারতিস। সেই জন্য গ্রিসের 2টো টিকিট তাদেরকে উপহার দেয়। এরপরে রাজ একটু জলি বেঁধেই ঘরে ফিরে। তখন প্রিয়া তাকে বলে, 2টো ভালো খবর আছে। এক হচ্ছে অস্ট্রেলিয়ার যে ফ্যাশন ডিজাইনটা করেছিল সেটাতে তার প্রজেক্টটা ভালো লেগেছে, আর একটা হচ্ছে গ্রিসে যাওয়ার জন্য 2টো টিকিট। তখন বলে রাজ, তোমার কি লটারি লেগেছে? এটা খালা দিয়েছে। খালার কথাটা শুনেই রাজ তো প্রচণ্ড রেগে যায়। সে মনে করে যে প্রিয়ার ফ্যামিলির লোকজন তাকে অপমান করার জন্যই এই গিফটটা দিয়েছে। তাদের মধ্যে আবারও ঝগড়া আরম্ভ হয়ে যায়। পরের দিন রাজ ফেরার পথে
ভালো স্বামীর মতন সবজি আর একগুচ্ছ ফুল নিয়ে আসে প্রিয়ার জন্য, আর প্রিয়াকে মনোরঞ্জন করার জন্য বাসন ধুতে থাকে। কিন্তু রাজ জানে না এই বাসনগুলো আগেই প্রিয়া ধুয়ে রেখেছে। প্রিয়া এরকম বোকা বোকা কাজ দেখে প্রিয়া রাগ করে না থাকতে পেরে হেসেই ফেলে। তারপর রাজ যে কোম্পানির জন্য কাজ করতো তার সবাই লসে ডুবে গেছে। তারপরে রাজ তো লোন নিয়ে তাদের প্রতি ইনভেস্ট করেছিল, তার রাজও কোম্পানি ডুবে যায়। তখন কোম্পানির অথরিটির সঙ্গে দেখা করে। কোম্পানি অথরিটি বলে 25 লাখ টাকার লোন তোমায় শোধ করতে হবে, না করলে অন্য ব্যবস্থা আছে। রাজ তো খুব চিন্তিত হয়ে যায়, আর সে কী করবে বুঝতেও পারে না। এরকম সময় প্রতিদিন রাতে তারা স্বামী স্ত্রীতে ঝগড়া করে না, বরং ব্যালকনির দিকে তাকিয়ে থাকে। রাজকে দেখে প্রিয়া যায়। প্রিয়া রাজের চোখের জল দেখে বলে, তোমার কি হয়েছে? তখন রাজ পুরো ঘটনাটা বলে। তখন প্রিয়া বলে, তোমার চিন্তা নেই, আমি বাবাকে বলবো তোমাকে টাকা দিতে। তখন রাজ বলে, আমার কঠিন পরিস্থিতিতে আমি নিজেই সামলে নিতে পারবো। রাজ এবার প্রিয়াকে জড়িয়ে ধরে। তারপরেই দেখানো হয় কোম্পানি মালিকের সঙ্গে দেখা করতে গেলে কোম্পানি মালিক জানায় যে তাদেরকে কিছু অনুদান দেবে না। তখন বলে, আমি তো আমার অনুদান চাইছি না, আমি তো আমার হকের টাকা চাইছি। তখন কোম্পানির মালিক বলে, তোমাকে হকের টাকা চাইতে গেলে তোমাকে তো কোর্টে যেতে হবে। রাজ কী করবে এরপরে আর বুঝতে পারে না। তারপরেই তার বন্ধুরা মিলে ঠিক করে কি করা যাবে। সেই সময় ঠিক প্রিয়া এসে তাকে 25 লক্ষ টাকা দেয়। বলে যে চিন্তা নেই, আমি ফ্যাশন ডিজাইনের যে ডিজাইনটা করেছিলাম সেটা অস্ট্রেলিয়ার পছন্দ হয়ে গেছে, সেখানকারই টাকা। তো তারপরে 25 লাখ টাকার অনুদান ধারটা। তারপরেই দেখানো হয় বাড়িতে একটা বন্ধুবান্ধবের ছোট্টখাটো পার্টি রেখেছে, সেখানে সমীরকেও আসতে বলে। সমীরকে ফোন করে এবং প্রিয়া কথা বলে। প্রিয়ার কথাবার্তা রাজ পাশ থেকে শুনে যায়। 25 লক্ষ টাকা প্রিয়াকে সমীরই দিয়েছে। সেই কথা শুনে তো রাজের নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, প্রিয়ার ওপর খুব চিৎকার চেঁচামেচি করে সকলের সামনে। পার্টিটাও খারাপ হয়ে যায়। তখন সমীরও সেখানে থাকে। সমীর বলে যে তোমাদের দানপত্র ব্যাপার, এখান থেকে সমীর চলে যেতে চায়। তখন সমীরকে চলে যেতে বলে, না তুমি কেন যাবে, এখান থেকে তো আমার চলে যাওয়া উচিত। তুমি কি 25 লক্ষ টাকা প্রিয়াকে এমনি এমনি দিয়েছো, নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তখন প্রিয়া খুব কষ্ট পায় রাজের এই ব্যবহারে, নিজেকে কন্ট্রোল করতে পারে না প্রিয়া। তখন প্রিয়া রাজের গালে এক থাপ্পড় মারে, আর রাজ তো হতভম্ব হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। এবার প্রিয়া নিজের ব্যাগপত্র গুটিয়ে নিয়ে এসে বাপের বাড়ির উদ্দেশ্যে মানে খালার কাছে চলে যায়। এইদিকে রাজ ড্রিঙ্ক করে আর শুয়ে শুয়ে প্রিয়ার কথা ভাবে, আর প্রিয়াও রাজের কথা ভাবতে থাকে। যাই হোক, রাতে ঘুম উড়ে গেছে তার এই টাকা আর প্রিয়ার সঙ্গে সম্পর্ক খারাপের জন্য। সে বলে, আমাকে টাকাটা ফেরত দিতেই হবে, নইলে আমার রাতের ঘুম হচ্ছে না। সে সমীরের কোম্পানিতে যায়, সেখানে 25 লক্ষ টাকা চেক নিয়ে সে ট্রাক্টরটাও বিক্রি করে দেয়। দিয়ে গিয়ে দেখে সমীর আর প্রিয়া একান্ত গল্প করছে। সে রেগে যায়, প্রিয়াকে ভুল বোঝে, কারণ প্রিয়া এখানে তার ফ্যাশন ডিজাইনের যে টাকা পেয়েছিল সেটাই সমীরকে দিতে গেছিলো, কিন্তু সেটা ভুল বোঝে। প্রিয়াও বুঝতে পেরেছিল নিজের ভুলটা। তখন তার রাজ খালার যে বিল্ডিংটা আছে সেখানে যায় এবং সিকিউরিটি গার্ড খালাকে ফোন করে জানায় পরের দিনে দেখা করতে। তখন রাজ খুব রেগে যায়। রাজ চিৎকার চেঁচামেচি করে, ওখানকার বিল্ডিংয়ের লোকজন আস্তে আস্তে ব্যালকনিতে দাঁড়াতে থাকে। প্রিয়াও এসে দাঁড়ায়। প্রিয়ার দেখে রাজের এরকম অবস্থা। প্রিয়া তখন নিচে এসে পুলিশের হাত থেকে রাজকে রক্ষা করে। রাজকে বলে, আমরা দুজন একসাথে থাকলে ঝগড়া হবে, তার থেকে আমাদের আলাদা আলাদা থাকাই ভালো। এরপর প্রিয়া একদম গ্রিস চলে যেতে থাকে। এর বন্ধুবান্ধব এসে রাজকে সেটা বলে। তখনই রাজ গাড়ি করে প্রিয়াকে আটকানোর জন্য প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দেয়। তো প্ল্যাটফর্মে গিয়ে জানতে পারে যে চেকিং হয়ে গেছে। তখনই দেখতে পায় সেই ট্রাফিক পুলিশ, সে এখন ইমিগ্রেশন পুলিশ হিসেবে কাজ করছে। তারপরেই রাজ খুব জোরে প্রিয়া প্রিয়া বলে চিৎকার করে। প্রিয়া তখন শুনতে পেয়ে চলে আসে রাজের কাছে, আর রাজকে দেখতে পেয়ে দাঁড়ায়। রাজ তো অঝোরে কান্না করে, আর প্রিয়া নিজের কথায় অটল আর বলতে থাকে, একসাথে থেকে দুজনে ঝগড়া মারামারি করার থেকে দুজন দুজনের থেকে আলাদা থাকে ভালো থাকাটাই ভালো। যাই হোক, তারপরে প্রিয়া চলে যায় প্লেনে। তারপরেই ওই যে ট্রাফিক পুলিশটা ছিল সে এসে একটা রুমালে বেঁধে তাবিজ দেয়। এটা সাধারণত সেলিমের মা রাজকে দিয়েছিল।
সেটা দেখে রাজের তো কথা মনে পড়ে যায় প্রিয়ার। আর এদিকে রাজও ভবঘুরের মতো ঘুরতে থাকে। দিনের শেষে রাতে বাড়ি ফিরে জুতোটা খুলতে যাবে, আর তখনই প্রিয়ার কণ্ঠস্বর ভেসে ওঠে। আসলে প্রিয়া প্ল্যাটফর্মে যখন রুমালে বেঁধে তাবিজটা দিয়েছিল ট্রাফিক পুলিশটা, তখনই প্রিয়ার মন ঘুরে গেছে। তারপরে প্রিয়া ফিরে এসেছে। যাই হোক, প্রিয়াকে দেখে রাজ জড়িয়ে ধরে। তো রাজ আর প্রিয়া আবারও ঝগড়া লেগে যায়, কারণ তার বাইরের জুতোটা ঘরে প্রবেশ করেছে। যাই হোক, ঝগড়া না থাকলে ভালোবাসা সেখানে নেই। তারপরে সে সেলিমের মায়ের তাবিজটা আবার গলায় পরিয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও।